আচ্ছা ঠিক আছে, আমরা 2 মিনিট পর শুরু করব। আপনারা আনমিউট করেন, সরি মিউট করেন। স্লাইড কি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, তাহলে আজকে আমরা 4 নাম্বার লেকচার পড়ব। এর আগের দিন পর্যন্ত আমরা 3 নাম্বার লেকচার পর্যন্ত পড়েছি। আজকে আমরা 2টা লেকচার পড়ব, 4 এবং 5। তো 4 নাম্বার প্রথম 3টা লেকচারে আমরা মূলত এনজাইমের ডেফিনেশন, বিভিন্ন ধরনের টার্ম পড়েছি, এনজাইমের ক্লাসিফিকেশন, নামকরণ, তারপরে এনজাইম এবং সাবস্ট্রেট কিভাবে কমপ্লেক্স তৈরি হয় এর বিভিন্ন মডেল দেখেছি, থিওরি দেখেছি। তো আজকে 4 নম্বরে দেখবো আমরা এনজাইমের অ্যাক্টিভিটি, অর্থাৎ এনজাইম কত দ্রুত কাজ করতে পারে অত অল্প সময়ে, একটা এনজাইম কত বেশি অ্যাক্টিভ, এই অ্যাক্টিভিটি আমরা কিভাবে মেজার করব, তারপরে এনজাইমের অ্যাপ্লিকেশন, এনজাইমের ডায়াগনস্টিক ইম্পর্টেন্স, এগুলো আমরা মূলত আজকের লেকচারে 4 নাম্বার লেকচারে দেখার চেষ্টা করব। এখন আসি ইউনিটস অফ এনজাইম। তার মানে এনজাইম যেহেতু ক্যাটালাইসিস ঘটায়, একটা রিঅ্যাকশনকে ত্বরান্বিত করে, সব এনজাইম কি একই গতিতে বা একই হারে একটা রিঅ্যাকশনকে ত্বরান্বিত করবে, নাকি তাদের মধ্যে ভিন্নতা থাকবে? একটা এনজাইম অতি দ্রুত কাজ করবে, আবার কোনো এনজাইম ধীরে কাজ করবে, তাই না? জি স্যার। তার মানে কি এনজাইমের অ্যাক্টিভিটির কি রয়েছে, পার্থক্য আছে, কেউ বেশি সক্রিয় আবার কেউ কম সক্রিয়। তার মানে এই অ্যাক্টিভিটি পরিমাপ করা যায়, কে কত বেশি সক্রিয় এটা আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি। তাহলে এনজাইমস আর নেভার এক্সপ্রেসড ইন টার্মস অফ দেয়ার কনসেন্ট্রেশন অ্যাজ মিলিগ্রাম অর পিকোগ্রাম, বাট দে আর এক্সপ্রেসড অনলি অ্যাজ দেয়ার অ্যাক্টিভিটিস. Various methods have been introduced for estimation of enzyme activities. এখন পর্যন্ত অনেকগুলা মেথড আছে এনজাইমের অ্যাক্টিভিটিকে এস্টিমেট করার জন্য, ঠিক আছে? বেশ, তো ইন ফ্যাক্ট দি অ্যাক্টিভিটিস হ্যাভ বিন এক্সপ্রেসড ইন ম্যানি ওয়েজ, লাইক কিং আর্মস্ট্রং ইউনিটস, তারপরে সমঝা ইউনিটস, রেইটম্যান ফ্রাঙ্কেল ইউনিটস, তারপরে হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিক ইউনিট এটসেট্রা। তো এগুলা হচ্ছে একটা মেথড ফর দি এস্টিমেশন অফ এনজাইমস অ্যাক্টিভিটি। বাট এখন মেইনলি যে 2টা মেথড ইউজ করা হয়, 2টা ইউনিটস ইউজ করা হয়, তারা হচ্ছে একটা ক্যাটাল ইউনিট আর একটা কি ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে এনজাইম পরিমাপের করার জন্য কোন 2টা ইউনিট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? একটা হচ্ছে ক্যাটাল ইউনিট আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। তো এখন আসি শুরুতে ক্যাটাল ইউনিট। তাহলে ক্যাটাল ইউনিটটা কি? ইন অর্ডার টু মেইনটেইন ইউনিফর্মিটি ইন দি এক্সপ্রেশন অফ এনজাইম অ্যাক্টিভিটিস all over the world, Enzyme Commission of IUB has suggested radical changes. A new unit which is known as CATAL unit, সাধারণত সংক্ষেপে একে কি বলা হয়? ক্যাট বলা হয়। এই যে সংক্ষেপে একে কি বলা হচ্ছে? ক্যাট বলা হচ্ছে। তো এই ক্যাটাল ইউনিটটা কি? Cattle units denotes the conversion of 1 mole of substrate per second, ঠিক আছে? তার মানে কি একটা এনজাইম প্রতি সেকেন্ডে কত মোল সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করতে পারছে, সেটা ওই এনজাইমের ক্যাটাল ইউনিট, ঠিক আছে? তাহলে প্রতি সেকেন্ডে কত মোল সাবস্ট্রেট পরিবর্তিত হয়ে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে ক্যাটাল ইউনিট। তাহলে একটা এনজাইমের যে ক্ষমতার কারণে প্রতি সেকেন্ডে 1 মোল সাবস্ট্রেট প্রোডাক্টে পরিণত হয়, তাকে বলা হবে 1 ক্যাটাল ইউনিট, ঠিক আছে? এটাই হচ্ছে কাহিনী। তাহলে ক্যাটাল ইউনিটের ডেফিনেশন যদি পরীক্ষায় আসে পারা যাবে, ক্যাটাল ইউনিট
is the conversion of 1 mole of substrate per second. বোঝা গেল? প্রতি সেকেন্ডে যদি 1 মোল সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হয় তাহলে আমরা তাকে কত বলবো? 1 ক্যাটা বলবো, 1 ক্যাটাল ইউনিট বলবো। বোঝা গেল? জি স্যার। 2 ক্যাটাল ইউনিট মানে কি? তাহলে প্রতি সেকেন্ডে 2 মোল সাবস্ট্রেট কনভার্ট হবে। তাহলে প্রতি সেকেন্ডে যত মোল সাবস্ট্রেট কনভার্ট হয় সেটা আসলে তত ক্যাটাল হয় ওই এনজাইমের। বোঝা গেল? জি স্যার। তো আমরা ক্যাটালকে মিলি ক্যাটাল বলতে পারি, মিলি ক্যাটালে কনভার্ট করতে পারি 1000 দিয়ে ভাগ করে, আবার 10 লক্ষ দিয়ে ভাগ করে মাইক্রো ক্যাটালেও পরিবর্তন করতে পারি। এখন আসি ক্যাটাল ইউনিট সম্পর্কে তো জানলাম, এবার আমরা জানবো হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। সাম ওয়ার্কার্স প্রিফারস টু ইউজ স্ট্যান্ডার্ড ইউনিটস অর এসআই ইউনিটস, সেটা হচ্ছে সাধারণত ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে ইন্টারন্যাশনাল ইউনিটটা আসলে কি? ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে enzymatic activity that catalyze the conversion of 1 micromole of substrate per minute. তাহলে ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে 1 মাইক্রোমোল সাবস্ট্রেট পার মিনিট, আর ক্যাটাল ইউনিট ছিল 1 মোল সাবস্ট্রেট পার সেকেন্ড। একই রকম ডেফিনিশন, জাস্ট একটু চেঞ্জ আছে। তাহলে ক্যাটাল হচ্ছে, আপনাদের কার হচ্ছে আনমিউট করা আছে, একটু মিউট করবেন। ওই ওখান থেকে কার আনমিউট করা মাইক্রোফোন দেখি? এই মুবিন, এই তো সব জায়গায় ঝামেলা করে, পরে অ্যাড হয়ে আনমিউট করে রাখছে। আচ্ছা, তাহলে ক্যাটাল ইউনিট কি আর ইন্টারন্যাশনাল ইউনিট কি বুঝতে পারলেন? জি স্যার। স্যার ইন্টারন্যাশনাল ইউনিটটা আবার বলবেন স্যার। ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে প্রতি মিনিটে কত মাইক্রোমোল সাবস্ট্রেট চেঞ্জ হয়, যত মাইক্রোমোল সাবস্ট্রেট চেঞ্জ হবে সেটা তার ইন্টারন্যাশনাল ইউনিট। মনে করেন 1 মিনিটে 1 মাইক্রোমোল সাবস্ট্রেট চেঞ্জ হলো, তাহলে সেটাকে আমরা বলবো 1 ইন্টারন্যাশনাল ইউনিট। আর ক্যাটাল ইউনিটের ক্ষেত্রে 1 সেকেন্ডে কত মোল সাবস্ট্রেট কনভার্ট হলো বা চেঞ্জ হইলো। বোঝা গেল? একটা হচ্ছে 1 সেকেন্ডে কত মোল, আর একটা হচ্ছে 1 মিনিটে কত মাইক্রোমোল। কি বোঝা গেছে? জি স্যার। তো এই ক্যাটাল ইউনিট এবং ইন্টারন্যাশনাল ইউনিটকে আমরা চেঞ্জ করতে পারি। ধরেন আপনার কাছে আপনি ক্যাটাল ইউনিটে মান বের করছেন, সেটাকে ইন্টারন্যাশনাল ইউনিটে কনভার্ট করা যায় কিভাবে? একটা ফর্মুলা আছে, 1 ক্যাটাল ইউনিট ইজ ইকুয়াল টু 1 ইন্টারন্যাশনাল ইউনিট ইজ ইকুয়াল টু 16.67 ন্যানো ক্যাটাল। বোঝা গেল? 16.67 ন্যানো ক্যাটাল। তাহলে এখানে ক্যাটাল ইউনিট থাকলে আপনি ইন্টারন্যাশনাল ইউনিট বের করতে পারবেন, আবার ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া থাকলে ক্যাটাল ইউনিট বের করে ফেলতে পারবেন এই সম্পর্ক থেকে। তো এখন পর্যন্ত যা পড়াইলাম বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার। এখন আসি অ্যাপ্লিকেশনস অফ এনজাইম। আমরা তো অনেকে আপনাদের ডায়াগনস্টিকে চাকরি করেন, ল্যাবে চাকরি করেন, আপনারা বিভিন্ন ধরনের মার্কার মেজারমেন্ট করেন, বায়োকেমিক্যাল টেস্টে এনজাইমের কনসেন্ট্রেশন বের করেন, এনজাইমের পরিমাপ করেন, তাই না? জি স্যার। করেন না? এনজাইম টেস্ট করেন না? তাহলে এই এনজাইমগুলো কেন টেস্ট করেন বলেন তো? কেন আমার বডিতে আমি এনজাইম টেস্ট করতেছি? এএলটি এএসটি কেন টেস্ট করা হয়? জি স্যার। বলেন, এএলটি এএসটি কেন মেজার করা হয়? এটা তো এনজাইম। লিভার ফাংশন ঠিক আছে কিনা স্যার? লিভার ফাংশন ঠিক আছে কিনা, তার মানে প্রত্যেকটা এনজাইমের স্পেসিফিক কি রয়েছে, ফাংশন আছে, ঠিক আছে? তার মানে আমরা এখানে দেখি স্ট্রেপ্টোকাইনেস বা ইউরোকাইনেস এর থেরাপিউটিক অ্যাপ্লিকেশন হচ্ছে টু রিমুভ ব্লাড ক্লটস। তারপর অ্যাসপারজিনেজের ইন ক্যান্সার থেরাপি, পেপাইন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট রয়েছে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন টু ট্রিট এমফাইসেমা। তো এরকম বিভিন্ন এনজাইমের বিভিন্ন রকম থেরাপিউটিক অ্যাপ্লিকেশন আছে, এগুলো আপনারা একটু দেখে নিয়েন। বোঝা গেল? এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ, যেমন
এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস পরীক্ষা আসতে পারে। রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ কে কর্তন করা, ডিএনএ কে কি করা? কাটা। তারপরে জিন ট্রান্সফারে হেল্প করে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, তারপরে ডিএনএ ক্লিভিং। আবার ট্যাগ ডিএনএ পলিমারেজ এই এনজাইমের কাজ কি? এই এনজাইম মূলত পিসিআর এ ব্যবহার করা হয়। বোঝা গেল? জি স্যার। তারপরে এই যে একটা গুরুত্বপূর্ণ রেনিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে। রেনিন একটা এনজাইম যেটা চিজ বা পনির তৈরিতে ব্যবহার করা হয়। তারপর অ্যানালাইটিক্যাল অ্যাপ্লিকেশনে যেমন ইউরিয়েজ, তারপরে হচ্ছে কোলেস্টেরল অক্সিডেজ, এগুলা ব্যবহার করা হয়। তো এক একটা এনজাইমের এক এক রকম ফাংশন আছে, আপনারা এগুলা একটু দেখে নিন। এখন আসি ডায়াগনস্টিক ইম্পর্টেন্স অফ এনজাইম। এনজাইমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এরা কি করে, আমরা হচ্ছে এনজাইম গুলোকে মেজার করে ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে কি করি? ব্যবহার করি। আমরা ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে? তাহলে এস্টিমেশন অফ এনজাইম অ্যাক্টিভিটিস ইন বায়োলজিক্যাল ফ্লুইডস পার্টিকুলারলি প্লাজমা এন্ড সেরাম। বলেন প্লাজমা কি আর সেরাম কি জানেন? কে বলতে পারবেন? বলতে পারবেন। প্লাজমা হচ্ছে উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট মিক্স করে স্যার যেটা পাওয়া যায় এটা হচ্ছে প্লাজমা। আচ্ছা, যার মধ্যে ক্লোটিং ফ্যাক্টর গুলো থাকে। আর সেরাম হচ্ছে স্যার যেটা হচ্ছে উইদাউট অ্যান্টিকোয়াগুলেন্ট, কিন্তু সবগুলো ক্লোটিং ফ্যাক্টর থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছি, ভেরি গুড। সেরাম হচ্ছে উইদাউট অ্যান্টিকোয়াগুলেন্ট। প্লাজমা হচ্ছে নরমালি আপনি যখন ব্লাডকে সেন্ট্রিফিউজ করবেন দুইটা ব্লাডের স্তর তৈরি হবে, একটা হচ্ছে ব্লাড সেল আর একটা হচ্ছে ব্লাড প্লাজমা। তো ব্লাড প্লাজমার মধ্যে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে। ঠিক আছে, বোঝা গেল? তো আমরা এই ক্লটিং ফ্যাক্টর গুলাকে যখন রিমুভ করব তখন সেখান থেকে আমরা কি পাবো? সিরাম পাবো। এটাই হচ্ছে প্লাজমা এবং সিরামের মধ্যে কি পার্থক্য স্যার। ওকে, এখন আসি এনজাইমস ইন সার্কুলেশন আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস। আমাদের ব্লাডে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। এনজাইম টেস্টের জন্য তো আমাদেরকে ব্লাড টেস্টই করা হয়, তাই না? এনজাইম থাকে কোথায়? ব্লাডে। ব্লাডের এনজাইম টেস্ট করার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি ডিজিজ। তো এই সার্কুলেশনের যে এনজাইম সেটা দুই ভাগে ভাগ করা, একটা প্লাজমা ফাংশনাল এনজাইম আর একটা হচ্ছে প্লাজমা নন ফাংশনাল এনজাইম বা plasma specific or plasma functional enzyme কি? Certain enzymes are normally present in the plasma and they have specific functions to perform. কিছু এনজাইম যাদেরকে প্লাজমাতে পাওয়া যায় এবং প্লাজমাতে তাদের নির্দিষ্ট কাজ আছে। Generally these enzymes activity are higher in plasma than in the tissue. তো এই সমস্ত এনজাইম মূলত প্লাজমাতে বেশি পরিমাণে থাকে অন্যান্য টিস্যুর চেয়ে। They are mostly synthesized in liver and enter the circulation. এর উদাহরণ দিছে প্লাজমা ফাংশনাল এনজাইমের লিপোপ্রোটিন লাইপেজ, প্লাজমিন, থ্রম্বিন, কোলিনেস্টারেজ, তারপরে সেরুলোপ্লাজমিন ইটিসি। এখন আসি নন প্লাজমা ফাংশনাল এনজাইম বা প্লাজমা নন ফাংশনাল এনজাইম, প্লাজমা নন স্পেসিফিক এনজাইম। দিস এনজাইমস আর আইদার টোটালি অ্যাবসেন্ট অর প্রেজেন্ট এট এ লো কনসেন্ট্রেশন। তাহলে এই সমস্ত এনজাইম মূলত প্লাজমাতে একদম টোটালি অ্যাবসেন্ট থাকে অথবা থাকলেও খুবই অল্প পরিমাণে থাকে। এদেরকে আমরা নন প্লাজমা ফাংশনাল এনজাইম বলছি। তো এরা মূলত ডাইজেস্টিভ এনজাইম। ডাইজেস্টিভ এনজাইম কি ব্লাডে থাকে বলেন তো? লাইপেজ বা সরি এই যে অ্যামাইলেজ এনজাইম, তারপরে টায়ালিন, এই সমস্ত এনজাইম মূলত ব্লাডে থাকে না। এটা প্লাজমাতে থাকলেও খুবই অল্প পরিমাণে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ব্লাডের বাহিরে থাকে, যেমন অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন, লাইপেজ বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমাদের খাবার হজমের জন্য দায়ী যে সমস্ত এনজাইম, এই সমস্ত এনজাইম সাধারণত ব্লাডে উপস্থিত থাকে না। এই জন্য মুখের লালার মধ্যে এনজাইম আছে না? লাইপেজ আছে, সরি আছে, অ্যামাইলেজ আছে, টায়ালিন আছে। এই মুখের লালায় যে এনজাইম আছে এগুলো কি ব্লাডে থাকে? থাকে না। এই জন্য এদেরকে কি বলা হয়? সিক্রেটরি এনজাইম বা প্লাজমা নন ফাংশনাল এনজাইম বলা হয়। বুঝতে পারলেন? জি স্যার। তাহলে all the other non-plasma specific enzyme associated with metabolism of the cell are collectively referred to as constitutive enzymes. Lactate dehydrogenase, তারপরে ট্রান্সঅ্যামিনেজ, অ্যালকালাইন ফসফেটেজ, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, এগুলাকে বলা হয় কনস্টিটিউটিভ এনজাইম। এই সমস্ত এনজাইম কে কেন কনস্টিটিউটিভ এনজাইম বলা হচ্ছে? কারণ এই ধরনের এনজাইম এর যে কনসেন্ট্রেশন সেটা আমাদের বডিতে মূলত
lactate dehydrogenase collectively referred to as এগুলো আমাদের ওইটা আমি ওকে তাহলে এই সমস্ত all the other non-plasma specific enzymes associated with metabolism তাহলে মেটাবলিজমের সাথে যুক্ত এই সমস্ত এনজাইম কে বল তাহলে এগুলো যে মেটাবলিজমের সাথে যুক্ত না যে সমস্ত এনজাইমের মাধ্যমে আমরা ডাইজেশন ঘটাচ্ছি খাবার খাচ্ছি তারপরে হচ্ছে এগুলো আমাদের হচ্ছে খাবারকে ভাঙতে সাহায্য করছে বাট দিস এনজাইমস আর নট প্রেজেন্ট ইন দি ব্লাড তাহলে এই সমস্ত এনজাইমের উদাহরণ কি কি এই সমস্ত এনজাইমের উদাহরণ হচ্ছে lactate dehydrogenase ঠিক আছে এটা ল্যাকটোজের ব্রেকডাউনে ভূমিকা পালন করে মানে ল্যাকটোজ মেটাবলিজমে ল্যাকটোজ কি বলেন তো ল্যাকটোজ কি বলতে পারবেন স্যার এটা একটা এনজাইম ডাইজেস্টিভ সিস্টেমে কাজে লাগে ল্যাকটোজ ল্যাকটোজ হচ্ছে একটা হলো দুধের মধ্যে স্যার থাকে একটা দুধের মধ্যে থাকে একটা শর্করা কার্বোহাইড্রেট স্যার ওকে তো এই সমস্ত এনজাইম যেগুলো আমাদের মেটাবলিজমের সাথে জড়িত এই সমস্ত এনজাইমকে আমরা মূলত কি বলতেছি কনস্টিটিউটিভ এনজাইম বলছি কারণ এই সমস্ত এনজাইমের যে কনসেন্ট্রেশন সেটা আমাদের বডিতে চেঞ্জ হয় না বা নির্দিষ্টই থাকে কনস্ট্যান্ট থাকে ঠিক আছে কারণ এগুলো আমাদের মূলত মেটাবলিজমের সাথে জরুরি মানে রিলেটেড এগুলার ওই রকম চেঞ্জ হয় না দেখে এদেরকে বলা হয় কনস্টিটিউটিভ এনজাইম আরেক ধরনের এনজাইম আছে যাদেরকে বলা হয় হাউসকিপিং এনজাইম ওটা পড়বো আমরা এদের এই সমস্ত হাউসকিপিং এনজাইমের কনসেন্ট্রেশন আমাদের বডিতে কি হয় চেঞ্জ হয় তো কনস্টিটিউটিভ এনজাইমের কনসেন্ট্রেশন আমাদের চেঞ্জ হয় না এখন আসি এস্টিমেশন অফ অ্যাক্টিভিটিস অফ নন প্লাজমা স্পেসিফিক এনজাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস এন্ড প্রগনোসিস অফ সেভারাল ডিজিজ তো এই নন প্লাজমা স্পেসিফিক এনজাইমেরও আমাদের ডায়াগনোসিসে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিছু কি রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডায়াগনোসিস এবং প্রগনোসিসে The normal serum level of an enzyme indicates the balance between synthesis and release of routine cell turnover. The raised enzyme levels could be due to যদি আমাদের বডিতে এনজাইমের পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা নির্দেশ করে হয়তোবা আমাদের কোনো সেল ড্যামেজ হয়েছে হয়তোবা আমাদের সেলুলার টার্নওভার হয়ে যাচ্ছে টার্নওভার মানে মারা যাওয়া হয়তোবা আমাদের সেলের অতিরিক্ত প্রলিফারেশন হচ্ছে অথবা এনজাইমের অতিরিক্ত সিনথেসিস ঘটছে অর্থাৎ এই বেশি পরিমাণে এনজাইম সিনথেসিস হওয়া মূলত আমাদের রোগকে মানে চিহ্নিত করে বা আমাদের রোগ যে হয়েছে সেটাকে নির্দেশ করে সেরাম এনজাইমস আর কনভেনিয়েন্টলি ইউজড অ্যাজ মার্কারস টু ডিটেক্ট সেলুলার ড্যামেজ হুইচ আলটিমেটলি হেল্পস ডায়াগনোসিস অফ ডিজিজ এখানে কিছু সেরাম এনজাইম এবং এই সেরাম এনজাইম যদি বেড়ে যায় তাহলে কি ধরনের রোগ হতে পারে সেটা এখানে দেওয়া আছে যেমন অ্যামাইলেজ যদি বেড়ে যায় তাহলে কি হতে পারে অ্যাকিউট প্যানক্রিয়াটিটিস তারপরে এইচজিপিটি তারপরে এইচজিওটি এএলটিএসটি এগুলা কিসের মার্কার তখন বললেন লিভারের মার্কার লিভার ফাংশন এগুলা যদি বাড়ে তখন কি বুঝবেন আপনি আপনার লিভারে কোনো ডিজিজ হয়েছে অ্যালকালাইন ফসফেটের যদি বাড়ে তাহলে মনে করতে হবে রিকেটস হয়েছে অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস acid phosphatase cancer of the prostate gland lactate dehydrogenase heart attacks liver disease creatinine phosphokinase myocardial infarction aldolase muscular dystrophy 5' nucleotidase hepatitis তারপরে গামা গ্লুটামাইল ট্রান্সপেপটাইডেস অ্যালকোহলিজম এগুলা জটিলতার কারণে মূলত এই রেসপেক্টিভ এনজাইমগুলোর এলিভেশন ঘটে আমাদের ব্লাড সিরামে আমি কি বুঝাইতে পারলাম ওকে এই পর্যন্ত ছিল 4 নাম্বার লেকচার আর আমরা এখন করব লাস্ট লেকচার যেটা হচ্ছে 5 নাম্বার লেকচার এই মিড টার্মে এই 1 থেকে 5 নাম্বার লেকচার পর্যন্ত আপনাদের কোশ্চেন থাকবে
তাহলে 85 নাম্বার লেকচারে কনসালটেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার। আরে 5 নাম্বার লেকচার আমি কিছু যে বসে তো দুইজন। এখন আসি, আমরা যে এনজাইমের অ্যাক্টিভিটির কথা বললাম, এনজাইমের অ্যাক্টিভিটির ইউনিটের কথা বললাম, কনসালটেন্ট আছে এনজাইমের অ্যাক্টিভিটি কি সব সময় একই রকম থাকে? ডক্টর মুজাহিদ একটা এনজাইম সব সময় অ্যাক্টিভ থাকবে? এনজাইমের অ্যাক্টিভিটির উপর বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সাপোজ কোন একটা এনজাইম কাজ করতে পারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখন সেটাকে যদি একটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করতে দেওয়া হয়, সেই এনজাইম কি আর অ্যাক্টিভ থাকবে? থাকবে না। তারপরে তার মানে কি এনজাইমের অ্যাক্টিভিটি প্রদর্শন করার জন্য কিছু ফ্যাক্টর জড়িত আছে, কিছু ফ্যাক্টর আছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিকে হয়তো বাড়িয়ে দিবে, না হলে কমিয়ে দিবে। তাহলে হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট এফেক্ট এনজাইমস অ্যাক্টিভিটি? তাহলে এনজাইমের অ্যাক্টিভিটিকে এফেক্ট করে এরকম 8টা ফ্যাক্টর রয়েছে। কি কি? কনসেন্ট্রেশন অফ এনজাইম, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, ইফেক্ট অফ টেম্পারেচার, ইফেক্ট অফ পিএইচ, ইফেক্ট অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন, ইফেক্ট অফ অ্যাক্টিভেটরস, ইফেক্ট অফ টাইম, ইফেক্ট অফ লাইট এন্ড ডায়াবেটিসের চাকরি করে জসিম ভাই আপনার কথা কইলো এজন্য নিয়ে আসছে রেডিয়েশন। তার মানে কি পরীক্ষায় যদি 8টা নাম আসে যে রাইট ডাউন দি ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, পারা যাবে? জি স্যার। ওকে জি স্যার। তাহলে শুরুতে আমরা পড়ব কনসেন্ট্রেশন অফ দি এনজাইম। স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন তো, যদি কোথাও কম এনজাইম থাকে তাহলে তার অ্যাক্টিভিটি বেশি হবে, নাকি বেশি এনজাইম থাকলে তার অ্যাক্টিভিটি বেশি হবে? রমজান মাসে যে কোন সময় বসে শিডিউলটা আমার বেশি এনজাইম থাকলে থেকে কটা পর্যন্ত বসে? আপনি একটা নাম্বার নেন, কথা কই। কম থাকলে সমস্যা স্যার, বেশি থাকলেও সমস্যা স্যার। স্বাভাবিক থাকলে এটা সমস্যার কথা বলিনি, সমস্যা তো বেশি অ্যাক্টিভিটি হলেও সমস্যা হতে পারে। আমি বলছি বেশি অ্যাক্টিভিটি কখন হবে, সমস্যা হওয়া না হওয়া পরের বিষয়, সমস্যা হতেও পারে। বেশি অ্যাক্টিভিটি কম কনসেন্ট্রেশনে হবে না বেশি কনসেন্ট্রেশনে হবে এনজাইমের? স্বাভাবিক বেশি কনসেন্ট্রেশন। তাহলে এনজাইমের কনসেন্ট্রেশন আমি যত বাড়াবো এনজাইমের অ্যাক্টিভিটি তত বাড়তে থাকবে, বাড়বে। তাহলে সম্পর্কটা কি রকম? সমানুপাতিক সম্পর্ক না? প্রপোর্শনালি ইনক্রিজ, অর্থাৎ প্রপোর্শনাল মানে সমানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, এরকম সম্পর্ককে সমানুপাতিক সম্পর্ক বলা হয়। তার মানে কি আমরা যদি এনজাইমের কনসেন্ট্রেশন বা পরিমাণ বাড়িয়ে দিই এনজাইমের অ্যাক্টিভিটিও বেড়ে যাবে। বোঝা গেল? এখন আমরা যদি এনজাইমের কনসেন্ট্রেশন এবং এনজাইমের অ্যাক্টিভিটিকে নিয়ে একটা গ্রাফ তৈরি করি বা একটা এরকম গ্রাফ দাগাই, তাহলে আমরা যদি এক্স অ্যাক্সিসে এনজাইমের কনসেন্ট্রেশন দিই আর ওয়াই অ্যাক্সিসে যদি এনজাইমের অ্যাক্টিভিটি বা ভেলোসিটি দিই, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে মাঝখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছি না? লাল হচ্ছে লাইন দেখতে পাচ্ছি না? জি স্যার। লাইনটা মূলত কি নির্দেশ করে? এই লাইনটা মূলত নির্দেশ করে এনজাইমের কনসেন্ট্রেশন আমি যত বাড়াবো এনজাইমের অ্যাক্টিভিটি তত বাড়বে। সাপোজ এনজাইমের কনসেন্ট্রেশন এখন এই অবস্থায় 1 ছিল, মনে করেন 1 ছিল, তখন এনজাইমের ভেলোসিটি মনে করেন এখানে 2 হয়েছে। তো এনজাইমের কনসেন্ট্রেশন আমি যদি বাড়িয়ে এখানে দিই 2 করি, তাহলে কি ভেলোসিটি বাড়তেছে না? দেখেন তো, তাহলে 2 এর জন্য রেসপেক্টিভ ভেলোসিটি কত? এই যে 2 এর জন্য রেসপেক্টিভ ভেলোসিটি কত হচ্ছে? এই যে এরকম হচ্ছে। তার মানে কি আমি যত এনজাইমের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি ভেলোসিটি তত কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে স্যার, বৃদ্ধি পাচ্ছে। এই লাইনটা আস্তে আস্তে উপরের দিকে এইভাবে উঠতে থাকবে, একদম কখনো কমবে না বা বাড়বেও না, সমানুপাতিক হারে যেহেতু যাচ্ছে, মানে এটা বাড়লে এটাও বাড়বে, তাহলে মাঝখান দিয়ে এদের যে সম্পর্ক সেটাও একটা সমানুপাতিক সম্পর্ক তৈরি হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এনজাইমের কনসেন্ট্রেশন এনজাইমের অ্যাক্টিভিটির উপর সমানুপাতিক হারে প্রভাব ফেলে, সমানুপাতিক হারে প্রভাব ফেলে। এরপরে আসি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি আছে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। হোয়াট ইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে অ্যাক্টিভিটির একটু সম্পর্ক ভিন্ন আছে। দেখেন এই গ্রাফ থেকে আপনি বুঝতে পারবেন। এই গ্রাফ থেকে কি
সাপোজ আমি এই পাশ দিয়ে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর এই পাশ দিয়ে এনজাইমের অ্যাক্টিভিটি বা ভেলোসিটি, তাহলে আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াচ্ছি অ্যাক্টিভিটি কি তত বাড়ছে না? ইয়েস স্যার। কি কথা বুঝতেছেন না? অ্যাক্টিভিটি কি তত বাড়ছে তো? কিন্তু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি যদি আরো বাড়াই, অ্যাক্টিভিটি কি আর আগের মতো বাড়বে? আগের মতো বাড়তে হলে এটাকে সোজা থাকতে হতো, এই সম্পর্কটাকে। এটা কি সোজা আছে? আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। না স্যার, বেঁকে গেছে। বেঁকে গেছে মানে কি? আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াচ্ছি ভেলোসিটি আর সেই হারে বাড়ছে না। একটা সময় পর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াবো আমি, বাট ভেলোসিটি ওই নির্দিষ্ট লেভেলে থাকবে। এরপরে আমি যতই বাড়ান না কেন এটা আর উপর দিকে উঠবে না, এই লাইনটা একদম কি হয়ে যাবে, এরকম সমানুপাতিক সমান্তরাল হয়ে যাবে। তার মানে কি ভেলোসিটি আর বাড়ছে না। বোঝা গেল? তার মানে কি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে এনজাইমের অ্যাক্টিভিটি যে সম্পর্ক সেটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমি যদি বাড়াই তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ে, তারপরে আর সেই হারে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ে না, এবং একটা সময় পর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আমি যতই বাড়াই না কেন এনজাইমের অ্যাক্টিভিটি বাড়বে না, এনজাইমের অ্যাক্টিভিটি ওই রকমই থেকে যাবে। কথা কি বোঝা গেল? জি স্যার। তাহলে এখানে আমরা এই যে সম্পর্ক এদের সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এবং অ্যাক্টিভিটির মধ্যে সম্পর্ক, এখানে কয়টা অংশ দেখতে পাচ্ছি? একটা এ অংশ, একটা হচ্ছে বি অংশ, আর একটা কি সি অংশ। এই অংশটা মূলত আগের মতোই, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়াচ্ছি এই অংশটা সমানুপাতিকই বলা যায়। এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটাকে আমরা কি বলতেছি? আগের মতোই, যে কনসেন্ট্রেশন বাড়ালে এনজাইমের যেমন অ্যাক্টিভিটি বাড়ে, এখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালেও অ্যাক্টিভিটি বাড়ছে, বাট সেটা এ পর্যন্তই, এই স্তর পর্যন্তই। বাট যখন আমরা আরো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি তখন কি আর সমানুপাতিক হারে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ছে না, তখন রেট অফ অ্যাক্টিভিটি ইনক্রিজ কি হচ্ছে? কমে যাচ্ছে না? জি স্যার। এই যে কমে যাচ্ছে, রেট অফ অ্যাক্টিভিটি ইনক্রিজ কমে যাচ্ছে, বাট আবার একটা সময় পর সেটা আর বাড়তেছেই না, একই রকম থাকছে। তার মানে কি আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে আমরা যদি এনজাইমের অ্যাক্টিভিটির কম্পেয়ার করি তাহলে এখানে আমরা তিনটা রেখা পাচ্ছি এদের সম্পর্কের মধ্যে। একটা হচ্ছে সমানুপাতিক রেখা, আরেকটা হচ্ছে কার্ভ রেখা, আর একটা হচ্ছে আনচেঞ্জড রেখা। বোঝা গেল? জি স্যার। এখানে আরেকটা কয়েকটা বিষয় দেখার আছে। দেখেন এই যে এটা কি বলেন তো? এই পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এখানে সর্বোচ্চ অ্যাক্টিভিটি আছে। আর এই পয়েন্টটা কি বলেন তো? হাফ অফ দি ম্যাক্সিমাম ভেলোসিটি। মানে কি ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হচ্ছে কোথায় আছে? এখানে। বোঝা গেল? জি স্যার। তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি, আর এটা হচ্ছে হাফ অফ দি ভি ম্যাক্স, তাহলে হাফ ভি ম্যাক্স। এখন আসি, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি কেএম, কেএম, কেএম দিয়ে বোঝানো হয় মিকালিস কনস্ট্যান্ট। এটা মূলত একটা কেএম, দেখেন কি কেএম কার উপর আছে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশন না, কেএম কোন অ্যাক্সিসের উপর আছে? সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর আছে না কেএম? জি স্যার। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের মধ্যে আছে কেএম। তাহলে আমরা যদি কেএম এর ডেফিনেশন এখানে দিতে চাই, ভি ম্যাক্স বলতে তো আমরা বুঝতে পারছি সর্বোচ্চ গতিবেগ, আর হাফ ভি ম্যাক্স বলতে কি সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগ। তাহলে কেএমটা কি? কেএমটা হচ্ছে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে একটা এনজাইম তার সর্বোচ্চ গতিবেগের অর্ধেক গতিবেগ প্রদর্শন করে তাকে বলা হয় কেএম। কেএমটা কি? যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে একটা এনজাইম তার সর্বোচ্চ গতিবেগের সর্বোচ্চ অ্যাক্টিভিটির অর্ধেক অ্যাক্টিভিটি প্রদর্শন করে তাকে কি বলা হবে? কেএম বলা হবে। তাহলে কেএম ইজ দি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন at which the enzyme achieved half of its maximum velocity. Definition আছে, the Km is defined as the substrate concentration at which the reaction rate is half of its maximal value. ঠিক আছে? বোঝা গেল?
জি স্যার। এদের মধ্যে একটা সম্পর্ক আছে যে ভেলোসিটি, তারপরে ভিম্যাক্স, তারপরে মিকালিস কনস্ট্যান্ট, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে একটা এনজাইমের ভেলোসিটি ডিপেন্ডস অন ভেলোসিটি সমান সমান ভিম্যাক্স গুণন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ভাগ কেএম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এটা সূত্র। আপনার যদি ভিম্যাক্স তারপরে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এবং কেএম এর মান জানা থাকে তাহলে আপনি ওই এনজাইমের ভেলোসিটি কি করতে পারবেন, বের করে ফেলতে পারবেন। কথা কি বোঝা গেল? সূত্র, এটা সূত্র মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে? কথা বলেন না কেন? ওকে, তাহলে যেহেতু এখানে সূত্র আছে তাহলে অঙ্ক থাকবে। এখন আসি, হোয়াট ইজ দি রেশিও অফ ভেলোসিটি অ্যান্ড সর্বোচ্চ ভেলোসিটি হোয়েন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 5 km? যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন km এর 5 গুণ, তখন ভেলোসিটি এবং সর্বোচ্চ ভেলোসিটির মধ্যে অনুপাত বের করো। এটা ছিল অঙ্ক আর এটা ছিল আনসার। তাহলে দিস কোশ্চেন ওয়াজ অ্যানসার্ড ইউজিং দি মিকালেস-মেন্টন ইকুয়েশন। তাহলে মিকালেস-মেন্টন ইকুয়েশন অনুযায়ী ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভিম্যাক্স গুণন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ভাগ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যোগ কেএম। ঠিক আছে? তাহলে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে ভিম্যাক্স, ভি নট এবং ভিম্যাক্স এর যে রেশিও সেটা 5/6 আসে। সেটা কি আসে? 5/6। পরীক্ষা আসতে পারে অঙ্ক। দেখেন এখানে আপনারা অঙ্ক করতে পারবেন। আমাকে বের করতে হবে কি, ভি নট ভাগ ভিম্যাক্স। তাহলে এই ভিম্যাক্স কে পাশে নিয়ে আসেন, ভিম্যাক্স কে নিচে নিয়ে আসলে ভি নট ভাগ ভিম্যাক্স হয়ে যায়। তাহলে কি হয়ে যায়, ভি নট ভাগ ভিম্যাক্স হয়ে যায়। তাহলে উপরে কি থাকে, এস, আর নিচে কি থাকে, কেএম প্লাস এস। কেএম সমান কি 5s না? কেএম সমান কি ছিল, 1/5s হবে। কেএম সমান 1/5s, তাহলে উপরে 5 চলে যাবে। এটা ফাইনালি ক্যালকুলেট করলে 5/6 হয় আনসার। এখন আসি, টেম্পারেচারেরও একটা কি রয়েছে, এনজাইমের অ্যাক্টিভিটির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ইফেক্ট রয়েছে। দেখেন এই গ্রাফ থেকে আপনারা কি বলতে বুঝতে পারেন বলেন তো, একজন বলেন, যে এক পাশে টেম্পারেচার দিছি, এক পাশে এনজাইমের অ্যাক্টিভিটি দিয়েছি। এই গ্রাফ থেকে আপনারা কি বুঝবেন? স্যার একটা নির্দিষ্ট টেম্পারেচার থেকে মানে বিয়েটা শুরু হবে আর কি অ্যাক্টিভিটি, এবং তার একটা সর্বোচ্চ একটা স্ট্যান্ডার্ড থাকবে যে এই পরিমাণে সর্বোচ্চ এই টেম্পারেচারে সর্বোচ্চ অ্যাক্টিভিটি হবে। তার চেয়ে আবার বেশি যখন হবে স্যার তখন আবার কমতে থাকবে। আচ্ছা, ভেরি গুড, বুঝতে পারছেন সবাই? জি স্যার। এনজাইমের অ্যাক্টিভিটি সব সময় থাকে না, সব তাপমাত্রায় থাকে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় এনজাইমের অ্যাক্টিভিটি শুরু হয়। সাপোজ এখানে এনজাইমের অ্যাক্টিভিটি 10 ডিগ্রিতে শুরু হয়েছে, তো এরপরে আমি যখন তাপমাত্রা বাড়াবো তখন এনজাইমের অ্যাক্টিভিটিটাও আস্তে আস্তে কি হবে, এরকম ভাবে বাড়তে থাকবে। বাট সেটা সব সময় বাড়বে না, একটা নির্দিষ্ট স্টেজ বা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বাড়বে। সাপোজ এখানে 40 ডিগ্রি লিমিট, তাহলে আমি যখন সর্বোচ্চ অ্যাক্টিভিটি থাকবে সেটা। হ্যাঁ, যখন আমি 10 থেকে 40-এ আমি বাড়াচ্ছি এনজাইমের মানে তাপমাত্রা, তখন সেই এনজাইমটা একদম পিক লেভেলের অ্যাক্টিভিটি, হাইয়েস্ট লেভেলের অ্যাক্টিভিটি প্রদর্শন করেছে। বাট তাহলে এরপরে যখন আমি 40-এর চেয়েও আরো তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছি, তখন সেই এনজাইমের অ্যাক্টিভিটি আর না বেড়ে উল্টা আবার কি হয়ে যাবে, কমে যাবে। উল্টা আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। এই ব্যাপারটাই হচ্ছে তাপমাত্রার ইফেক্ট। তাহলে বোঝা গেল তাপমাত্রার ইফেক্টটা কি এনজাইমের অ্যাক্টিভিটির উপর। লেখা আছে যে the velocity of an enzymatic reaction increase with the increase in temperature up to a maximum and then declines. A bell-shaped curve is usually observed. For a majority of enzymes, velocity of enzymes become double. ঠিক আছে, এনজাইমের গতিবেগ দ্বিগুণ হয়ে যায় 0 থেকে 0, এবং 0-তে যত এনজাইমের অ্যাক্টিভিটি 40-এ সেটা মূলত ডাবলই হয়ে যায়। আচ্ছা,
Increase in temperature results higher activation energy of molecules and more molecule collisions. যখন আপনি তাপমাত্রা বাড়াবেন এনজাইমের যে মলিকুলগুলো সেগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, তারা আগের চেয়ে দ্রুত কাজ করবে, সেই জন্য বেশি অ্যাক্টিভিটি শো করে। বাট যখন আপনি তাপমাত্রা বাড়িয়ে দিবেন তখন আর কেন কাজ করবে না, কে বলতে পারবে? তাপমাত্রা বাড়ালে এনজাইম মলিকিউলগুলো স্যার তার কার্যকারিতা কমায় দেবে স্যার, যে কারণে এনজাইমের অ্যাক্টিভিটি কমে যাবে। এনজাইমগুলো ডিনেচার হয়ে যাবে, ডিনেচার, ঠিক আছে? এনজাইমগুলো যে স্ট্রাকচার সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন তারা আর ঠিকভাবে ফাংশন করতে পারবে না। তাহলে এনজাইমের যে অ্যাক্টিভিটি, সর্বোচ্চ অ্যাক্টিভিটি সাধারণত পাওয়া যায় বেশিরভাগ এনজাইমের ক্ষেত্রে 35 থেকে কত ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে? 35 থেকে 40 এর মধ্যে। এখন আসি, হাউএভার বাট কিছু এনজাইম এক্সেপশনাল আছে যারা অনেক বেশি তাপমাত্রাতেও বা অনেক কম তাপমাত্রাতেও কি করতে পারে, কাজ করতে পারে। এরকম একটা উদাহরণ হচ্ছে ট্যাগ ডিএনএ পলিমারেজ। এই এনজাইমটা অনেক বেশি তাপমাত্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও অ্যাক্টিভ থাকতে পারে এবং তার ফাংশন পরিচালনা করতে পারে। তো পিসিআর এ মূলত এই এনজাইমটাই ব্যবহার করা হয়, কারণ পিসিআর এ তাপমাত্রা প্রায় 94-95 পর্যন্ত উঠে। তো ট্যাগ ডিএনএ পলিমারেজ এখানে মূলত ইউজ করা হয় ডিএনএ সিনথেসিসের জন্য। Some plant enzymes like urease have optimum activity around, দেখেন ইউরিয়েজ এর আবার অপটিমাম অ্যাক্টিভিটি 60 ডিগ্রি পর্যন্ত আছে। This may be due to the very stable structure and conformation of enzyme. এই সমস্ত এনজাইমের যে স্ট্রাকচার তারা সেটা খুবই স্টেবল এবং শক্তিশালী, এই জন্য এত তাপমাত্রা উঠানো পর্যন্ত পরেও তারা রিজিড বা তারা হচ্ছে কি বলে ডিনেচার হয় না। In general, when enzymes are exposed to temperature above 50 degree centigrade duration, denaturation leading to the dearrangement in native structure of the protein and active site are seen. Majority of the enzymes become inactive. বেশিরভাগ এনজাইমই 70 এর উপরে গেলেই সেটা inactive হয়ে যায়, কাজ করতে পারে না। Clinical significance: food can be preserved in refrigerators at low temperature due to the reduced bacterial enzyme activities. আমরা যখন খাবার ফ্রিজে রাখি, ফলমূল বা অন্যান্য খাবার, তখন সেটা সার্ভাইভ করে, তখন এই খাবারটা নষ্ট হয় না, কারণ ওই খাবারের মধ্যে যে এনজাইমগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে তারা আর তাদের ফাংশন পরিচালনা করতে পারে না, সেই জন্য খাবারটাও ভালো থাকে। Certain surgeries are carried out by lowering the patient's body temperature, induced hypothermia, and thus the metabolic rate. অর্থাৎ কিছু সার্জারির ক্ষেত্রে মেটাবলিক রেট কমানোর জন্য বডিতে এক ধরনের কি করা হয়, সার্জারি মানে দেওয়া হয় আর কি, যেন টেম্পারেচার কমে যায় বডির। এরপরে আসি ইফেক্ট অফ পিএইচ। পিএইচ এরও যে ইফেক্ট সেটা কার মতো দেখেন তো? টেম্পারেচারের মতো। তাহলে একটা নির্দিষ্ট পিএইচ যে এনজাইমের অ্যাক্টিভিটি শুরু হবে এবং অ্যাক্টিভিটি বাড়বে পিএইচ বাড়ানোর সাথে সাথে, বাট সেটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। এরপরে যখন আমি পিএইচ বাড়াবো এনজাইমটা নষ্ট হয়ে যাবে, ঠিকঠাক ফাংশন করতে পারবে না। তো অপটিমাম যে পিএইচ, যে পিএইচ এর সবচেয়ে বেশিরভাগ এনজাইম ভালো কাজ করে, সেটা মূলত কত? 6 থেকে 8। There are, however, many exceptions like pepsin. দেখেন ওইখানে যেরকম আপনি টেম্পারেচারের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু এনজাইম দেখলেন যারা 100 বা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও সর্বোচ্চ অ্যাক্টিভিটি প্রদর্শন করে, তো পিএইচ এর বেলাও কিছু এনজাইম আছে যেমন পেপসিন। পেপসিন কিন্তু 1 থেকে 2 পিএইচ এও সার্ভাইভ করে, যেখানে তাদের 1 থেকে 2 মানে অ্যাসিডিক একটা কন্ডিশন, এই অ্যাসিডিক কন্ডিশনে ওটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, বাট হয় না। ফসফেটেস 4 থেকে 5, আবার অ্যালকালাইন ফসফেটেস 10 থেকে 11 পিএইচ এও ফাংশন করতে পারে। Enzymes from fungi plants are most active in acidic pH 4 থেকে 6. Hydrogen ions influence the enzyme activity by altering the ionic charges on the amino acid, particularly at the active site. সেটা গেল। Effect of product concentration: the accumulation of reaction products generally. Product এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে?
প্রোডাক্ট তৈরি করে না? জি স্যার। তাহলে একটা রিঅ্যাকশনে প্রোডাক্ট যত বেশি হবে এনজাইম এর ফাংশন কি হবে তখন? কমে যাবে না বাড়বে? স্যার কমবে। কমবে, কারণ এনজাইমের প্রয়োজন হয় প্রোডাক্ট তৈরির জন্য। রেশিও কমে যাবে স্যার, এনজাইমের রেশিওটা কমে যাবে, যে কারণে স্যার প্রোডাক্টটা কমে যাবে স্যার। এনজাইমের প্রয়োজন হয় কেন? প্রোডাক্ট তৈরির জন্য না? জি স্যার। আপনার প্রোডাক্টই বেশি আছে, একটা রিঅ্যাকশনে প্রোডাক্টের কনসেন্ট্রেশনই বেশি আছে, তাহলে সেখানে কি আর এনজাইমের কনসেন্ট্রেশন দরকার আছে বা সেখানে এনজাইমের অ্যাক্টিভিটি দরকার আছে? ন্যাচারালি সেখানে এনজাইমের অ্যাক্টিভিটি কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ালে এনজাইমের কনসেন্ট্রেশন কমে যায়, অ্যাক্টিভিটি কমে যায়। এই সম্পর্ককে কি বলা হয়? একটা বাড়ালে যদি আরেকটা কমে, তাহলে এই ধরনের সম্পর্ককে আমি কি বলবো? ব্যস্তানুপাতিক সম্পর্ক বলবো। এরপরে আসি ইফেক্টস অফ অ্যাক্টিভেটরস। বিভিন্ন ধরনের কি রয়েছে? অ্যাক্টিভেটর রয়েছে। সাম এনজাইমস রিকোয়ার সার্টেন ইনঅর্গানিক মেটালিক ক্যাটায়নস লাইক ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, কোবাল্ট, কপার, সোডিয়াম, potassium for their optimum activity. Rarely, anions are also needed for enzyme activity such as chloride and amylase. Metal function as activators of enzyme velocity through various mechanisms, combining with the substrate, formation of substrate enzyme complex, direct participation in the reaction, and bringing a conformational changes in the enzyme. Two categories of enzyme requires metals for their activity. একটা হচ্ছে metal activated enzyme আর এটা হচ্ছে metalloenzyme. The metal is not tightly held by the enzyme and can be exchanged easily by other ions. অর্থাৎ যে সমস্ত এনজাইম মেটালের সাথে টাইটলি যুক্ত থাকে না এবং ইজিলি অন্য কোনো মেটাল দিয়ে রিপ্লেস হতে পারে, এই ধরনের এনজাইমকে মেটাল অ্যাক্টিভেটেড এনজাইম বলে। অর্থাৎ এরা মেটালের সাথে খুব শক্তিশালী ভাবে জোড়া লেগে থাকে না। বাট মেটালো এনজাইম হচ্ছে এরা টাইটলি মেটালের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, এবং খুব সহজে এরা এক্সচেঞ্জ হয় না। এরপর হচ্ছে ইফেক্ট অফ টাইম। টাইমের একটা বিশেষ ভূমিকা রয়েছে এনজাইমের অ্যাক্টিভিটির জন্য। আপনি একটা রিঅ্যাকশনে এনজাইম দিয়েই কি ইফেক্ট পাবেন তার, নাকি একটু ওয়েট করতে হবে? স্যার নির্দিষ্ট ওয়েট করতে হবে স্যার, সময় হবে। তার মানে আন্ডার আইডিয়াল এন্ড অপটিমাম কন্ডিশনস লাইক pH and temperature, the time required for an enzyme reaction is less. টাইমের অত খুব বেশি প্রভাব নাই, বাট আছে। ভ্যারিয়েশন ইন দি টাইম অফ দি রিঅ্যাকশন আর জেনারেলি রিলেটেড টু দি অল্টারেশন ইন দি pH and temperature. ইফেক্ট অফ লাইট, তারপরে রেডিয়েশনেরও কিছু ইফেক্ট রয়েছে এনজাইমেটিক অ্যাক্টিভিটির উপর। ওকে, আপনারা কি বুঝতে পারলেন? জি স্যার। তাহলে আজকের লেকচার ছিল এই পর্যন্ত। আমি এনজাইমের কোর্স শেষ করে দিলাম, আগামীকাল সেল বায়োলজির কোর্স শেষ করে দিব এই সময় ক্লাস নিয়ে। কারণ কোনো কোশ্চেন আছে? কেনার জন্য কি সাজেশন দিবেন?